গল্প পিয়নের আসরে আজ শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা হাসির গল্প। আর যদি আপনারা আরো ভালো ভালো গল্প শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, সিট প্লাস আরাম সিটারাম। আমি তখন বোর্ডিংয়ে থেকে স্কুলে পড়ি, ফার্স্ট ক্লাসে। একদিন শীতের সকালে বোর্ডিংয়ের উঠোনে কয়েকজনে মিলে আরাম করে বসে রোদ পোহাচ্ছি। এমন সময় বোর্ডিংয়ের সামনে রেলের এক পার্সেল ভ্যান এসে হাজির। ভ্যান থেকে একটা লোক নেমে এসে ক্ষণক্ষণে গলায় জিজ্ঞাসা করলো, সীতারাম চক্রবর্তী বলে কেউ আছে এখানে? না, সীতারাম কেউ নেই, তবে শিবরাম বলে একজন আছে বটে, আমি বললাম। না, সীতারামকে চাই। কেন রে বাবা, ধরে নিয়ে যাবে নাকি? সেই সময় গান্ধীর আন্দোলনের হিড়িকে খুব ধরপাকড় চলছিল চারধারে। গান্ধীজির দলের বলে সন্দেহ হলে ধরে নিয়ে পুরে দিচ্ছিল জেলে। ভ্যানে চাপিয়ে ছটা নামায় জেলখানায় নিয়ে যাবে নাকি? জেলখানায় আর পাহাড়োলায় আমার ভারী ভয়। পাছে ধরে নিয়ে গিয়ে জেলে ঠেলে দেয়, সেই ভয়ে গান্ধীজির ভলান্টিয়াররা যে পথে হাঁটে আমি সেদিকে পা বাড়াইনি। ভয়ে ভয়ে শুধলাম, কেন, কি দরকার সীতারামকে? নেপাল থেকে রেলওয়ে পার্সেল এসেছে তার নামে, হোম ডেলিভারি। কিসের পার্সেল তা আমি বলতে পারবো না, কোনো প্রেজেন্ট হবে হয়তো, লোকটা জানান দেয়। প্রেজেন্টের নাম শুনে আমার উৎসাহ জাগে। তখন ক্লাসের রেজিস্ট্রি খাতায় প্রেজেন্ট হওয়া ছাড়া আর কোনো প্রেজেন্ট আমাদের জীবনে নেই, কখনো আসেনি। তাই অপ্রত্যাশিত উপহার প্রাপ্তির আশায় উল্লসিত হলাম। সীতারাম নেই, তবে শিবরাম একজন আছে বটে এখানে, আমি জানালাম। আমি সেই ভদ্রলোক, আমাকে দেবে তোমার প্রেজেন্ট? শিবরাম ছিলিস বটে, কিন্তু এখন তো তুই সীতারাম, বলল আমার এক বন্ধু। আরাম করে বসে আছিস তো এখন, সিট প্লাস আরাম ইজ ইকুয়াল টু সীতারাম। তাছাড়া চক্রবর্তীতেও মিলে যাচ্ছে, বলল আর একজনা। ওরই নাম শিবরাম, ওরফে সীতারাম চক্রবর্তী, বুঝলে হে বাপু? ওই হবে, ওতেই হবে, বলে ভ্যানওয়ালা একটা রেলওয়ে রসিদের কাগজ আমার মুখের সামনে মেলে ধরলো। আধ ঘন্টা ধরে ঘুরে মরছি এই মহল্লায় তোমার খোঁজে, নাও এখন 2 টাকা 10 আনা বার করো, পার্সেলের রেলের মাসুলটা দিয়ে তোমার মালের ডেলিভারি নাও। বলে সে ভ্যান থেকে উত্তম রূপে প্যাক করা একটা পেল্লায় পার্সেল এনে খাড়া করলো উঠোনের ওপর। বলল, নাও চটপট খালাস করো, মালটা গন্ধ ছাড়ছে বেজায়। গন্ধ বেরিয়েছে মালের? কিসের মাল গো? আমরা সবাই জানতে চাই। মাংস, মন খানেক মাংস হবে, হরিণের মাংস বলে লেখা আছে পার্সেলে, পচে গেছে মাংসটা, সে বলে। পচা মাংস নিয়ে আমরা কি করব? আমার উৎসাহ নিভে আসে। হরিণ তো পচিয়েই খায় বসাই, সংক্ষেপে সে জানায়। নিয়ে নে নিয়ে নে, আমার বন্ধুরা উৎসাহ দিতে থাকে। আজ শনিবার তো, কালকে ছুটি, রাত্রিরে খাসা ফিস্টি হবে এখন। দিনের পর দিন ঘাস চচ্চড়ি খেয়ে খেয়ে পেটে তো চড়া পড়ে গেল, মুখ বদলানো যাবে আজকে, বললে অন্যজন। নিয়ে নে মাংসটা, 2.5 টাকায় 1 মণ, সস্তাই তো রে। 2.5 টাকা নয়, 2 টাকা 10 আনা, মনে করিয়ে দেয় লোকটা। ওই হলো, যাহা 52 তাহাই 53। 2 টাকা 10 আনা খসিয়ে মাল তো খালাস করা গেল। তারপর আমরা পার্সেলের পর্যবেক্ষণে লাগলাম। এই যৎসামান্য ক্ষুদ্র জীবনে আমাদের কারো নামে এত বড় পার্সেল আসতে দেখিনি কখনো। নেপাল থেকে পাঠিয়েছে, পার্সেলের গায়ের লেখা দেখে বলল একজন, কি এক রানা নাকি, সেই পাঠিয়েছে। রানা বলে আমার এক কাকা আছে, নেপালে চাকরি করে, আমি জানাই। তার সঙ্গে ভারী ভাব ছিল আমার, অনেক দিন তাকে দেখিনি। আমার ছোট কাকা, তাহলে সেই হয়তো পাঠিয়েছে তোকে আদর করে। এ তো দেখছি রানা জং বাহাদুর, খুঁটিয়ে দেখে আমি বললাম, আমার কাকা তো চক্রবর্তী হবে, সে বাহাদুর হতে যাবে কেন? নেপালে যে যায় সেই বাহাদুর হয়, ছেলেটা ব্যাখ্যা করে দেয়। কিছুদিন থাকলেই নেপালি হয়ে যায় কি না, যেমন আমাদের পশ্চিমা বন্ধুর বাংলাদেশ থেকে বাঙালি বনে যায় তেমনি। আর নেপাল মাত্রই বাহাদুর হতেই হবে, নেপালে যাওয়াটাই একটা মস্ত বাহাদুরি, আর একজনের মন্তব্য। আর জং, আমি জিজ্ঞাসা করি, এই প্রশ্নটাই সবচেয়ে জবর বলে আমার বোধ হয়। বেশি দিন বাহাদুরি করলেই জং ধরে যায় মানুষের, তার জবাব। পুরনো লোহায় যেমন মরচে পড়ে।
এর ওপর আর কথা নেই, জবর জং যা ছিল সব জলের মতন পরিষ্কার। তারপর আমরা জং ধরা সেই জেল্লাদার পার্সেলের প্যাকিং ছাড়াতে লাগি। লোহার পাতগুলো কেটে ছাড়িয়ে ফেলে চারা দিয়ে পেরেকগুলো তুলে শক্ত পাতলা কাঠের বাক্সের ভেতর থেকে আস্ত একটা হরিণের শবদেহ বেরিয়ে আসে। ওরে বাবা, এ যে অনেকখানি রে! মাংসের চেহারা দেখে আটকে উঠতে হয় আমাদের। এত খাবে কে? কেন, আমাদের হোস্টেলে রাক্ষস কি কম নাকি রে? তাহলে মনিটরকে ডাকি, রান্নার ব্যবস্থা করা যাক। রাক্ষসদের একজন উৎসাহ দেখায়, মনিটরকে ডাকতে যায়। আচ্ছা, মনিটরকে দিয়ে এটা হোস্টেলে গুছিয়ে দিলে হয় না? আমি বলি, মানে বেচে দিলে কি হয়, হোস্টেলে খাওয়াও হয়, আবার সেই সঙ্গে দুটো পয়সাও আসে। আমার কাকা যখন আমায় পাঠিয়েছে। বারে, খাচ্ছিস তো পেট ভরে, পয়সা চাচ্ছিস আবার? সে তো সবাই খাচ্ছে, যাদের কাকা পাঠায়নি তারাও। আমার কাকার পাঠানোটা কি তাহলে ফাঁকা হয়ে যাবে? আমি প্রকাশ করি। তাছাড়া আমরা বামুনের ছেলে, ভেবে দেখ, খাওয়ার সঙ্গে আমাদের দক্ষিণেটি চাই বাবা। আমি বরং কিছু লাভ দিয়ে মনিটরকে বেচে দিই, মনিটর আবার তার উপর আরো কিছু বসিয়ে হোস্টেলকে ধসাক। ছোটবেলার থেকেই ব্যবসা বুদ্ধিটা আমার বেশ প্রখর। মনিটর আমাদের সঙ্গেই পড়ে, ফার্স্ট ক্লাসের ছেলে, এবং ফার্স্ট ক্লাস ছেলে, পড়াশোনায় ভালো, ক্লাসে ফার্স্ট হয়। বোর্ডিংয়ে ওর হাফ ফ্রি। হোস্টেলে আমাদের খবরদারি করা ওর কাজ। আমাদের খবরাখবর, মানে কে পড়ছি না পড়ছি, কি করছি না করছি, তার সব বার্তা হোস্টেল সুপারিনটেন্ডেন্টের কানে পৌঁছে দেয় সে। মনিটর আসতেই আমি বললাম, দেখ যোগেন, এই আস্ত হরিণটা নেপাল থেকে আমার কাকা আমাকে উপহার পাঠিয়েছে। যোগেন দেখলো চোখ দিয়ে এবং নাক দিয়ে, তারপর বলল, বিচ্ছিরি গন্ধ বেরিয়েছে কিন্তু। হরিণ যে রে, হরিণ তো পচিয়ে খায়, জানিস নে? শুনেছি বটে, তা আমি এই মৃতদেহ নিয়ে কি করব এখন? যোগেন শুধায়, পোড়াতে হবে নাকি? কি করে হরিণের সৎকার করে শুনি? অতিথি সৎকার করে, বলল উৎসাহী একজন। এটা হোস্টেলে দিয়ে রাঁধিয়ে ফিস্টি লাগা আজকে, আমাদের সবার সৎকার হয়ে যাক। না না, এমনি দিনে নয়, আমি বাধা দিয়ে বলি, কিনে নিতে হবে। মন দেড়েক মাংস আছে, 15 টাকায় ছাড়তে পারি। তাহলেও হোস্টেলের লাভ, ভেবে দেখ তুই। 4 আনা করে শের পড়লো মোটে। 4 আনায় কি মাংস পাওয়া যায়? তার উপর আবার হরিণের মাংস। হরিণ দিয়ে ওকে কতটা আমার ঋণ পাশে আবদ্ধ করেছি সেটা ভালো করে বোঝবার জন্য আরো প্রাঞ্জল হই। হরিণ খেতে পাওয়া দূরে থাক, চোখে দেখতে পায় কটা লোকে। কিরকম লাল রঙের মাংসটা দেখেছিস? লাল মাংস দেখেছিস কখনো? বলতে গিয়ে লালসার উদাহরণস্বরূপ আমার মুখ দিয়ে লাল পড়ে যায়। শুরুত করে সেটাকে টেনে নিয়ে আমি বললাম, তুই কিনে নে না হয়, তারপর 15 টাকায় কিনে এর ওপর আরো কিছু লাভ চড়িয়ে 25 টাকায় বেচে দে না হয় বোর্ডিংকে। ওকে প্রলুব্ধ করার চেষ্টা পাই। হোস্টেলের লাশ কিনতে যাবে কেন? হোস্টেলের কি খেয়ে দে আর কাজ নেই? সে বলে। তাহলে তুই এটা কিনে নিয়ে সুপারিনটেন্ডেন্টকে অমনি দিয়ে দে, প্রেজেন্ট করে দে না হয়। আমার লাভ, তোর 15 টাকা এখন যাবে বটে, কিন্তু তেমনি মাস মাস 30 টাকা করে বেঁচে যাবে। হাফ ফ্রি তো তোর আছেই, তার ওপর সুপারিনটেন্ডেন্ট খুশি হলে পুরো ফ্রি হয়ে যেতে কতক্ষণ। তাছাড়া আরো একটা সুবিধা তুই করতে পারিস। কি সুবিধা? আরে এই তো তোর মকা রে, পুরনো হেডমাস্টার বদলি হয়ে নতুন হেডমাস্টার এসেছে স্কুলে কদিন হলো। এখন যদি সুপারিনটেন্ডেন্টকে দিয়ে তাকে নেমন্তন্ন করে হোস্টেলে এনে খুব কষে খাওয়ানো যায়, আর তিনি যদি জানতে পারেন, মানে সুপারিনটেন্ডেন্ট মশাই নিশ্চয়ই তাকে বলবেন তোর বাড়ির থেকে মাংসটা পাঠিয়েছে আর তুই সবাইকে ঘটা করে খাওয়াচ্ছিস, তাহলে চাই কি, তার দয়ায় স্কুল ফ্রিটাও হয়ে যাবে তোর। আমি বিস্তারিত করি, ভাই যোগেন, ডাবল গেইন করবার এমন জো তুই ছাড়িস নে ভাই। যোগেন একটু চিন্তা করে, তারপর ছুট মারে শটান, আমি সুপারিনটেন্ডেন্ট মশাইকে ডেকে আনি গে। সুপারিনটেন্ডেন্ট মশাই এসে দেখেন, এ যে একটা হাস্ত হরিণ দেখছি, চমৎকার, কোত্থেকে এলো? যোগেনের বাড়ি থেকে পাঠিয়েছে স্যার। ও জো পাবার আগেই আমি বলে দিই, যোগেন ছেলে হিসেবে যতই ভালো হোক, মনিটর হিসেবে আমাদের কাছে একটা ডেভিল। কিন্তু যখন 15 টাকা দিচ্ছে তখন তাকে আর ডিউ দিতে হবে বই কি, ও এটা আপনাকে উপহার দিতে চায়। ডেভিলকে তার ডিউ দিয়ে আমার ডিউটি করলাম। শুনে সুপারিনটেন্ডেন্টের মুখ লালসায় লাল হয়ে ওঠে।
মাংসটার মতোই টকটকে। মুখ থেকে লাল ঠিক না পড়লেও লালায়িত হয়ে তিনি বললেন, তা বেশ বেশ, অনেকখানি মাংস আছে এটার। মন দুয়েক তো হবেই স্যার, যোগেন বলল। সুপারের ভ্রু কুঞ্চিত হলো, একটু যেন দোমনা দেখা গেল তাকে। না, দুমন নয়, তা দুমন ঠিক না হলেও এক মন তো বটেই। হরিণটাকে তিনি এক মনে পর্যবেক্ষণ করলেন। এখনই এটাকে পুঁতে ফেলার দরকার, জানালেন তিনি। গর্ত খোঁড়ো সবাই মিলে। পুঁতে ফেলবেন শুনে আমরা দমে গেলাম। পুঁতে ফেলবেন কেন স্যার? গোড় দেয়া তো পোড়ানোরই নামান্তর, আমার মনে হলো। ওইভাবে হরিণটা শেষকৃত্য করবার প্রস্তাব আমাদের মনোপুত হয় না। তা মাসখানেক তো পুঁতে রাখা দরকার। ভালো করে না পচলে হরিণের মাংস তেমন উপাদেয় হয় নাকি? এমনিতেই বেশ পচেছে স্যার, কদিন ধরে আসছে নেপাল থেকে, যা পচা গন্ধ ছেড়েছে, আবার কেন ওটাকে পুঁততে যাবেন? যোগেন বলে। যথেষ্ট পুঁতিগন্ধ বেরিয়েছে স্যার, আমি যোগ করি, আর নয়। তা বটে, গন্ধটা বেশ জবর রকমের বটে, বলে তিনি নাকে রুমাল চাপা দিলেন। তা যোগেন, তুমি এটা আমাকে উপহার দিতে যাচ্ছ কেন? আপনাকে উপহার দেওয়া স্যার, তার মানে আমাদের নিজেদেরই দেওয়া। ওর হয়ে আমাকেই বলে দিতে হলো আবার। দেবতাকে যেমন পুজো দিয়ে প্রসাদ পায় মানুষ, আর আপনার সঙ্গে এই সুযোগে আর সব মাস্টারমশাইকেও আমাদের পুজো দেওয়া। বলে তারপরে হেড স্যারকে বলটাকে গোলের মধ্যে ঢুকিয়ে দিতে যাই। তাছাড়া আমাদের নতুন হেডমাস্টারমশাই তো এসেছেন। যোগেন চাই যে, মানে আমরা সবাই চাই, আপনি আমাদের হয়ে হোস্টেলের ফিস্টে তাকে নেমন্তন্ন করুন। তাহলে এই ভোজটা আমরা হেডমাস্টারমশাইয়ের সম্বর্ধনা উৎসব বলে ঘোষণা করি না কেন? উৎসাহিত হয়ে তিনি বললেন। মানে তার জন্যই আমাদের এই প্রীতিভোজ। সেই তো আমরা বলতে চাইছি স্যার, শুধু ভাষায় কুলিয়ে উঠতে পারছি না কেবল। আমি বলি, এই সুযোগে নতুন হেড স্যারের সঙ্গে আমাদের প্রথম পরিচয় হবে। সেটা মধুর এনো সমাপয়েত করেই শুরু করা উচিত নয় কি? আপনি বলুন স্যার। তাহলে বেশ, কাল রবিবার ছুটির দিন আছে। কাল দুপুরের মধ্যাহ্ন ভোজে হেডমাস্টার মশাইকে হোস্টেলে নেমন্তন্ন করা যাক, সেই সঙ্গে আর সব টিচারকেও। কি বলো? হ্যাঁ স্যার, শিবহীন যজ্ঞ যেমন হয় না, তেমনি শিবের সঙ্গে আর সব। বলতে গিয়ে আমি চেপে যাই, ভূত প্রেত কথাটার উচ্চারণ করাটা ঠিক আমার অভিপ্রেত ছিল না। শিবের সঙ্গে আর সব দেবতাকেও আমাদের যজ্ঞস্থলে। যোগেন বলে। এতক্ষণে একটা যজ্ঞ কথাই বলে যোগেন। ডাকো ঠাকুরকে, হরিণের মাংস তো রোস্ট করে খেতে হয়। সে কি পারবে রোস্ট করতে? আজ তো রোস্ট করা দরকার। ঠাকুরকে ডেকে আনা হলো। দেখে শুনে সে বলল, রোস্ট করতে পারি তো, কিন্তু গোটা হরিণ ধরবে এত বড় হাঁড়ি পাবো কোথায়? তার চেয়ে বড় বড় টুকরো করে হান্ডি কাবাব বানিয়ে দিই না কেন? সেও খেতে খুব খাসা হবে বাবু। পরদিন দুপুরে সারি সারি পাতা পড়লো আমাদের খাবার ঘরে। টিচাররা বললেন, আমরাও বসলাম। হেডমাস্টার মশাই বসলেন মধ্যমণি হয়ে। পোলাও পড়লো পাতায় পাতায়। হান্ডি কাবাবের হাঁড়ি এসে নামলো আমাদের সামনে। সৌরভে সারা ঘর মাত। পাতে পাতে পড়তে লাগলো বড় বড় টুকরো হরিণ মাংসের। হেডমাস্টার মশাই এক গাল কামড়ে বললেন, বাহ, বেশ খাসা হয়েছে তো। আরো খাসা হতো যদি আরো কিছুদিন পচতে পেত, বললেন সুপারিনটেন্ডেন্ট। তা তেমন না পচলেও সুপাচ্য হবে আমি আশা করি স্যার, আমার নিজস্ব মত। আমিও একদিন খাওয়াবো আপনাদের হরিণের মাংস, হাসি মুখে বললেন হেড স্যার। নেপালের এক রানার ছেলে আমার ছাত্র ছিল। সে একটা হরিণ আমায় রেল পার্সেল করে পাঠাবে বলে লিখেছে। 2-4 সপ্তাহের মধ্যেই এসে পড়বে মাংসটা। খেয়ে দেখবেন তখন। নেপালের হরিণ খেতে আরো কত খাসা হয় দেখবেন তখন। শুনে আমার টনক নড়ল, হাত আর নড়ল না। পাতের মাংস পাতেই পড়ে রইল। অতি কষ্টে একটু আদ্রু চাকলাম। আচানোর পরে যোগনকে শুধালাম আড়ালে, নতুন হেড স্যারের নাম কি রে, জানিস নাকি? তোদের চক্রবর্তীই তো রে, যোগেন জানায়। শ্রীযুক্ত বাবু সীতারাম চক্রবর্তী, MA BA BT, বাড়ি খানপুর। শুনে চারধার খাঁ করে মুহূর্তের মধ্যে সব যেন খান খান হয়ে ভেঙে পড়ে আমার সামনে। পরদিন খুব ভোরে কাকচিল ডাকবার আগেই উঠে আমি হোস্টেল ছেড়ে পালালাম। স্কুলে ইস্তফা দিয়ে শটান গান্ধীজির ভলেন্টিয়ার দলে নাম লেখালাম গিয়ে। এখন জেলে গেলেই আমার বাঁচান।